শাসক জোটের শরিকদের ক্রমাগত দ্বন্দ্বে রাজ্যের সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও প্রশাসনের কাজকর্মের ওপর কি কোনো ধরনের প্রভাব পড়ছে? তিপ্রামথার বহু আন্দোলন, অবরোধ ও দাবি জনজাতি সমাজের বাস্তব উন্নয়নে কতটা বাস্তব ফল দিয়েছে? জোট সরকার কি আদৌ দুই শরিকের ভিন্ন রাজনৈতিক অবস্থান সামলে পরিচালিত হতে পারছে, নাকি প্রশাসন কার্যত দুটি কেন্দ্রে বিভক্ত হয়ে পড়েছে? ত্রিপুরার রাজনীতি আজ যেন নতুন মোড় নিয়েছে। শাসক জোটের ভেতরেই বিরোধ, অভিযোগ, পাল্টা অভিযোগ, দাবি দাওয়া আর মিছিল আন্দোলনের দোলাচলে রাজ্যের উন্নয়ন যেন জিম্মি হয়ে পড়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, মথা সরকারের থেকেও রাস্তায় আন্দোলনের রাজনীতি করছে। আবার মথা নেতৃত্বের দাবি, দশকের পর দশক উপেক্ষিত দাবি আজও বাস্তবায়নের মুখ দেখেনি। এক পক্ষ অপর পক্ষকে দায় দিচ্ছে, অথচ সাধারণ মানুষের কাছে এর ফলাফল অস্থিরতা, অনিশ্চয়তা এবং প্রশাসনিক উদাসীনতা। রাজনীতি বিশ্লেষকদের মতে এই শরিকি সংঘাত সরাসরি প্রভাব ফেলছে তিনটি জায়গায়। নীতি নির্ধারণের সমস্যা হচ্ছে, প্রকল্প অনুমোদনে গতি কমে যাচ্ছে এবং সরকারি দপ্তরগুলিতে সিদ্ধান্তহীনতায় ভুগছে কর্মীরা। ত্রিপুরার অর্থনীতি, পর্যটন, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এসব সেক্টর চায় স্থিরতা, কিন্তু রাজনৈতিক অস্থিরতা মানেই বিনিয়োগে অনাগ্রহ, প্রকল্পে দেরি আর আমলাতান্ত্রিক জটিলতা। যেখানে দরকার ছিল পাহাড় সমতলের মধ্যে উন্নয়নকে ভারসাম্যপূর্ণ করা, জল, রাস্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এসব মৌলিক ক্ষেত্রকে শক্তিশালী করা, চাকুরি সৃষ্টির যে বাস্তব প্রকল্পগুলো রূপায়ণ করা, সেখানে সময় নষ্ট হচ্ছে কে কাকে দোষ দেবে, কার আন্দোলনে কতটা জোরালো দেখাবে সেই লড়াই। তাই রাজ্যের মানুষ জানতে ও বুঝতে চায় শাসকের শরিকি কোন্দল রাজ্য রাজনীতিকে কোন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আর রাজ্যের উন্নয়ন কোন পথে এগোচ্ছে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্য রাজনীতিতে শরিকি দ্বন্দ্ব নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে উদয়পুর থেকে জুড়ে গেছেন বিশিষ্ট সাংবাদিক স্বপন ভট্টাচার্য এবং বিলোনিয়া থেকে জুড়ে গেছেন বিশিষ্ট সমাজকর্মী সুমন পাল। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। স্বপন বাবু, আপনাকে স্বাগত। সুমন বাবু, আপনাকেও স্বাগত। আপনাকেও ধন্যবাদ। নমস্কার। স্বপন বাবু, প্রথমে আপনার কাছে আসি। শাসক শরিক বিজেপি তিপ্রামথার চলমান কোন্দল বা দ্বন্দ্ব কি শুধু রাজনৈতিক লড়াই বলে মনে করেন, নাকি এর ফলে প্রশাসন ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ছে দিন দিন? রাস্তাঘাট থেকে অফিস, কোথায় কোথায় এর বাস্তব প্রভাব আপনারা লক্ষ্য করছেন? শাসক দলের মধ্যে, হ্যাঁ, আমি স্বপন বাবুর কাছে এসেছি। সুমন বাবু, আপনার কাছে আমি আসছি পরে। হ্যাঁ, বলুন স্বপন বাবু, বলুন। ধন্যবাদ সঞ্চালক মহাশয়। আর সুমন বাবু, আমি আপনার কাছে পরে আসবো। স্বপন বাবুর কাছে গেছি আগে, স্বপন বাবুর কাছে। আচ্ছা, হ্যাঁ, স্বপন বাবু বলুন। শাসক দলের শরিকের মধ্যে যদি লড়াই চলে, সেটার প্রভাব জনজীবনে পড়তে বাধ্য। এটা উন্নয়ন বলুন, প্রশাসনিক ব্যবস্থা বলুন, এটা পড়বেই এবং পড়ছেও। আসলে এই লড়াইটা তো কোনো আদর্শগত লড়াই নয়, এটা লড়াইটা ক্ষমতার ভাগাভাগির লড়াই। আর আমার এটা ব্যক্তিগত একটা ধারণা যে তিপ্রামথা নামক যে দলটি, সেই দলটি যত প্রতিশ্রুতি বা যত আকাশ কুসুম কল্পনার জাল বিস্তার করেছিল জনজাতিদের মধ্যে, সেটা বোধহয় আস্তে আস্তে কমে যাচ্ছে। সেই কারণেই তারা হঠাৎ সরকার বিরোধিতা করছে, সরকারের থেকেও। তো এই রাজনীতিটা তো সুস্থ রাজনীতি নয়। আমি সরকারেও থাকবো, আবার সরকারের বিরোধিতাও করব, দুটো কিভাবে একসঙ্গে চলে সেটা আমরা বুঝতে পারি না। তো এর একটা বিরূপ প্রভাব রাজনৈতিক ভাবেও পড়েছে, অর্থনৈতিক ভাবেও পড়েছে, সামাজিক ভাবেও পড়েছে। তো এখানে
বড় শরিক বিজেপির একটা দুর্বলতা আছে। হুম আমরা যদি 2018 সালের নির্বাচন দেখি, সেখানে জনজাতিদের মধ্যে পূর্বতন বামফ্রন্টের বা সিপিআইএম এর হুম 12% ভোট কমে গিয়েছিল, হুম সমতলে 7%। জনজাতি অঞ্চলে 12% ভোট সিপিএম এর কমাটা একটা বিরাট ব্যাপার। কারণ একটা সময় ছিল উপজাতি এলাকা মানেই গণমুক্তি পরিষদ। হুম এই যে এত বড় একটা ভিক্টরি বা বিজয় বিজেপির হলো, তারা সেই ফ্লোটা ধরে রাখতে পারেনি বা সংগঠনটা জনজাতি অঞ্চলে ধরে রাখতে পারেনি। হুম এই দুর্বলতার কারণে নির্ভর করতে হয়েছে টিপ্রামথার কাছে। আর এর ফলে এই জনজাতি মোর্চা, বোধহয় ওদের সংগঠনটা বিজেপির, জনজাতি মোর্চা, এর জনজাতি মোর্চার শক্তি কিন্তু ক্রমশ ক্ষয় হয়েছে। এইটা উপলব্ধি করে যখন বিজেপি তার সংগঠনকে আবার বাড়াবার চেষ্টা করছে, তখনই কিন্তু পাল্টা হুমকিটা টিপ্রামথার দিক থেকে এসেছে। তো এখন এটা যত চলতে থাকবে, উভয় দলেরই ক্ষতি হবে, রাজ্যেরও ক্ষতি হবে। ওকে, আমি আসবো আরো বিস্তারিত আলোচনায়, আপনার কাছে আসবো। আপনি খুব সুন্দর একটি পয়েন্ট তুলে ধরেছেন। এইভাবে যদি কোন্দল চলতে থাকে বা এই ধরনের যদি সংঘাত চলতে থাকে শাসক দুই শরিকের মধ্যে, তাহলে অবশ্যই এটা রাজ্যের রাজনীতির জন্য যেটা মঙ্গল হবে না, এবং রাজ্যবাসীর জন্য বা রাজ্যের উন্নয়নের জন্য হবে না। সুমনবাবু, বিজেপি তিপ্রামথা জোটের বর্তমান যে সম্পর্ক প্রশাসনিক স্থিতিশীলতা, নীতি নির্ধারণ ও আমলাতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণে কত বড় প্রতিবন্ধকতা তৈরি করছে বলে আপনি মনে করেন? এই দুই শরিকের এই প্রকাশ্য অভিযোগ, পাল্টা অভিযোগ কি পুরো রাজ্য প্রশাসনকে একটা স্থবির করে দিচ্ছে? এই রাজনৈতিক অস্থিরতায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? পাহাড়ের মানুষ, নাকি সমতল, নাকি গোটা রাজ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে? কি মনে করেন? নমস্কার, আমি সুমন। আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ত্রিপুরার ভবিষ্যৎ উন্নয়ন, রাজনীতি, স্থিতিশীলতা এবং জনগণের স্বার্থের সঙ্গে জড়িত। আমি কোনো রাজনৈতিক আক্রমণ নয়, তথ্য, যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে আমি কিছু কথা বলতে চাই। দেখুন, কনফ্লিক্ট মানে অস্থিরতা নয়। আমরা যদি ভেবে থাকি যে কনফ্লিক্টটাই অস্থিরতা, সেটা নয়। গণতান্ত্রিক মতভেদ থাকাটা স্বাভাবিক। দুইটি শরিক দলের মধ্যে কিছু বিষয় নিয়ে মতভেদ থাকতেই পারে, কিন্তু এটা অস্থিরতা বা বড় সংকট বলে দেখানো উচিত নয়। আজকাল দেখা যাচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক ও মিডিয়া ন্যারেটিভ একটা চলছে যে এটা অস্থিরতা বা একটা বড় সংকট হিসেবে দেখানোর চেষ্টা করা। ওকে সুমন বাবু, তাহলে খুমলুং সুমন বাবু, আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম শুরুতেই। আপনি যেহেতু মিডিয়া ন্যারেটিভ বললেন, সেখানে আমাকে উত্তর দিতেই হচ্ছে। খুমলুং এর সংঘাত, চরিলামের সংঘাত, এমন করে প্রত্যেকটা জায়গায়, মান্দাইতে সংঘাত, আসামবাড়িতে সংঘাত, এই ধরনের সংঘাতগুলো কি অস্থিরতা নয়? আপনি এগুলো কি বলবেন যে এগুলো কনফ্লিক্ট, এগুলো শুধু শরিকি দলের মধ্যে থাকেই, তাও বিশেষ করে শাসক শরিক? দেখুন, যদি শরিক দেখতে যাই, আমাদের সাথে তো মানে বিজেপির সাথে আইপিএফটিও আছে, টিপ্রামথাও আছে, দুটো দল আছে। তো আমি শরিক যদি দেখতে যাই, তাহলে টিপ্রামথার সাথে যে রিলেশনটা চলছে এবং আইপিএফটির সাথে যে রিলেশনটা চলছে, সেম টু সেম ওয়েতেই চলছে। আচ্ছা, এখন দেখুন, আমাদের এখানটায় যেটা আমি মনে করি আর কি, বিজেপি স্থিতিশীল একটা পার্টি, যেটা উন্নয়নকে থামিয়ে রাখতে চায় না। এখন শরিকের মতবিরোধ এবং প্রশাসনিক চাকা ঘুরতে থাকে, কিন্তু মতবিরোধের মধ্যে চাকাটা ঘুরতে থাকে প্রশাসনিক। তো রাজনীতির নিজের গতিতে চলে এবং বিজেপি কখনো থামতে দেখা যায়নি বিজেপিকে। তো এখন ব্যাপারটা হলো এখানটায় যে আইপিএফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, যে আইপিএফটির ক্ষেত্রে যে আমাদের শুক্লাচরণ নোয়াতিয়া, যে মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া, মাননীয় মিনিস্টার, উনি কিন্তু কাজ করে যাচ্ছে, এবং ত্রিপুরামথার মিনিস্টাররাও কিন্তু কাজ করে যাচ্ছে। তাদের কনফ্লিক্ট হলো কিছু কিছু ব্যাপারে। এবার আমি যদি এটাকে ত্রিপুরামথা হিসেবেও যদি আমি চিহ্নিত করি, রাতের আধারে অন্ধকারে যারা ঝামেলা করছে বা আক্রমণ করছে, সেটাকে আমি ত্রিপুরামথাও বলতে পারছি। এবার দেখুন, যারা আপনি যদি টার্গেট করেন যে মানে 25 বছর, মানে 25 থেকে 35 বছর বা 40 বছর আগে, মানে 2018 আগে যারা মানে রাজনীতিতে মানে
বিরোধী দল ছিল, বিরোধী দল হিসেবে যারা কাজ করেছে, ধরুন সেটাতে কংগ্রেস দল কিছু বছর কাজ করেছে, যারা কংগ্রেস সমর্থকরাই বেশিরভাগ বিজেপিতে কনভার্ট হয়েছিল, আর বিজেপিরও সংগঠন ছিল। এখন দেখুন যে যারা বিরোধী দল হিসেবে কাজ করেছিল একটা টাইমে, আজকে তিপ্রামথাতে যখন তিপ্রামথার নতুন একটা দল তৈরি হয়েছে 2018 পরে, এই নতুন দলটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু যারা সিপিএম ছিল, যারা মানে 18 আগে সিপিএম ছিল, 18 পরে কিন্তু তারা অনেক জনেই কিন্তু এটাতে ডাইভার্ট হয়ে এন্টার করেছিল। আচ্ছা, তো ডাইভার্ট হয়ে এন্টার করেছিল। এখন যে যারা অবহেলিত হয়েছিল আগে, তারাই কি আসলে আক্রমণটা করছে? আমার মনে হয় না তারা কিন্তু সুমন বাবু, তাহলে কি আপনি বলবেন যে বিজেপির মধ্যে এই মুহূর্তে যারা রয়েছেন, বিজেপি মানে কর্মীরা, বিশেষ করে কর্মীরা এবং সমর্থকরা, তাদের মধ্যে বামপন্থী কর্মী সমর্থক নেই যারা 2018 আগে বামফ্রন্ট ছিল বা 2017 আগে বামফ্রন্ট ছিল? তাহলে বিজেপি কিভাবে ক্ষমতা দখল করলো যদি বামফ্রন্টের বা অন্যান্য দল থেকে যদি কর্মী সমর্থকরা ভোট না দিয়ে থাকে? না না, দেখুন দাদা, এখানটার ক্ষেত্রে হলো বিজেপির ক্ষেত্রে হলো, বিজেপিতে যারা এসছে 18 আগেই এসছে বামপন্থীরা, এবং তারা বামপন্থী গভর্নমেন্টকে সরানোর জন্যই এসেছিল, লেফট গভর্নমেন্টকে সরানোর জন্য তারা এসছে, এবং তারা কাজ করে এসছে, যে পার্টির জন্য, এই বিজেপি পার্টির জন্য কাজ করেছে। আর তিপ্রামথাতে যারা আছে তাদের এন্ট্রিটা হয়েছিল 18 পরে। এবার তারা এন্ট্রি করেই তারা চাইছে যে তাদের সুপ্রিমোর কাছে নিজেকে জানান দেওয়ার জন্য বিশালভাবে, আর যার কারণে বসত তারা এদের মধ্যে থেকে কিছু লোক কনফ্লিক্ট করার চেষ্টা করছে, যারা বানায় প্রশাসন রাজ্যকে অস্থিরভাবে তৈরি করার চেষ্টা করছে। আমি বলবো না যে যারা পিওর ভাবে তিপ্রামথা করে তারাই আক্রমণ করছে, সেটা হতে পারে না। কোন রাজনৈতিক দল কখনো চায় না যে আরেক রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের উপর আক্রমণ করার জন্য। এটা তিপ্রামথাকেই মানে বদনাম করানোর জন্যই কিন্তু এই প্রচেষ্টাটা চালানো হচ্ছে। এবং আমাদের মাননীয় তিপ্রামথার সুপ্রিমো, যিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহারাজাকে, আমি মহারাজার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে এখানটায় যে মহারাজাকে বুঝতে হবে যে যারা কনফ্লিক্ট করছে তারা কিন্তু সঠিকভাবে তিপ্রামথা থাকুক বা তিপ্রামথার প্রতি এই পার্টিটার প্রতি কোনো তাদের আবেগ নেই, তারা শুধু একটা ঝামেলা লাগিয়ে দিয়ে পার্টিটাকে বদনাম করানোর চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় এই জিনিসটা। ওকে, আপনি আপনি বলছেন এই অস্থিরতা আসলে ক্রিয়েট করা অস্থিরতা, তাও আবার আগুল সেই বিরোধীদের দিকে, এবং আপনি বলছেন যে তিপ্রামথায় যারা বামফ্রন্ট থেকে, বামফ্রন্ট কর্মী সমর্থকরা যারা এসে তিপ্রামথায় ভিড়েছেন, তারাই এই ধরনের অস্থিরতাগুলো সৃষ্টি করছেন এবং সেখানে তিপ্রামথাকে বদনাম করার চেষ্টা করছেন, পাশাপাশি বিজেপিকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন আপনি বলছেন, এবং বিজেপির উন্নয়ন থেমে থাকেনি এবং থামেনি, আপনি সেটাই বললেন। ওকে, এখন প্রশ্ন আরো অন্য কিছু আছে। এই যে আপনি যেটা বলছিলেন যে তিপ্রামথায় আইপিএফটির মন্ত্রী কাজ করছে, তিপ্রামথার মন্ত্রী কাজ করছে, কাজ সবাই করছে, মন্ত্রীরা করছে, যারা জনপ্রতিনিধি সবাই করছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেসব কথা নিয়ে বা যেসব উক্তি নিয়ে বা যেসব নেতৃত্বদের যেসব মন্তব্য নিয়ে এই মুহূর্তে শুধু মিডিয়াতে নয়, যে কোনো মাধ্যমে, চায়ের দোকান থেকে শুরু করে অফিস ক্যান্টিন অবধি চর্চিত হচ্ছে, সেই সব কথাগুলোকে বা সেই সব মন্তব্যগুলোকে আপনি কিভাবে দেখবেন? ধরুন কোন একজন তিপ্রামথার নেতৃত্ব বলছেন, সরাসরি দাবি করছেন, মুখ্যমন্ত্রীর কথা নিয়ে উনি প্রশ্ন তুলছেন, মুখ্যমন্ত্রীকে কিভাবে কথা বলতে হবে তা বলে দিচ্ছেন উনি, নইলে খুমলুঙে মুখ্যমন্ত্রীকে সভা করতে দেবেন না, উনি বলে দিচ্ছেন। কোন একজন মন্ত্রী দাবি করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিপ্রামথাকে দিয়ে দিলে 3 মাসের মধ্যে রাজ্যের পরিস্থিতি ভালো হয়ে যাবে। তাহলে কি রাজ্যের পরিস্থিতি খারাপ? মন্ত্রী নিজে দাবি করছেন। তাহলে এই ধরনের অস্থিরতাগুলো যদি কোনো নেতৃত্বের মুখ থেকে বেরিয়ে আসে, এইসব মন্তব্য বা এইসব বক্তব্য, তখনও কি আপনি বলবেন এরাও কি বামফ্রন্টের সমর্থিত যারা এসে গিয়ে তিপ্রামথায় গিয়ে এসব কথা বলছে? মতবিরোধ থাকতেই পারে দুটো দলের মধ্যে, কিন্তু এগুলো টেবিলে আলোচনা হচ্ছে এবং ডায়লগের মধ্যে দিয়ে এই ঝামেলাগুলো মিটে যাবে এবং সমাধানের পথ বেরিয়ে আসবে। আমরা যদি বলতে যাই যে উনি উনার রাজনৈতিক পার্টিটাকে ধরে রাখার জন্য, উনার সংগঠনটাকে ধরে রাখার জন্য উনি অনেক ধরনের মন্তব্য করবেন, সবাই সবার মতোই রাজনীতি খেলে যাচ্ছে, তার মানে এই নয় যে আমাদের যে রাজ্য সরকার কোনো অসুবিধায় আছেন বা রাজ্য সরকারের কোনো অসুবিধা হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি দেখুন
যারা ড্রাগ ব্যবসায়ী তারাও ধরা যাচ্ছে, বিভিন্ন ধরনের মার্ডার কেসের আসামিরাও ধরা যাচ্ছে। নির্দ্বিধায় সবার ক্রিমিনালদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি বিভিন্ন ভাবেই স্টেপ নিচ্ছেন এবং খুব সুন্দরভাবেই ধীরে ধীরে সবকিছু কিন্তু প্রসেস চলছে এবং সবগুলোর রেজাল্ট কিন্তু বেরিয়ে আসছে। কেউ বলতে পারবে না যে রেজাল্ট বেরিয়ে আসছে না। প্রত্যেকটা জিনিসের যেখানেই কোশ্চেন উঠে আসছে প্রত্যেকটা জিনিসের রেজাল্ট বের করে দিচ্ছেন, একটু ধীরে ধীরে প্রসেস করে জিনিসটাকে বের করে আনছে। তো আমি মনে করি না যে কোনো অ্যাঙ্গেলে যে ত্রিপুরা রাজ্যের উন্নয়নে কোনো প্রভাব ব্যাঘাত ঘটছে, দৈনন্দিন জীবনে কোনো নেতিবাচক প্রভাব পড়ছে না, আমি এটাই মনে করি। ওকে, সোমবাবু আমরা আসবো। সোমবাবু আপনার কাছে আমি আসবো আরো একবার, আমরা আলোচনা করব, অবশ্যই সময় রয়েছে, আমাদের আলোচনা দীর্ঘায়িত করব আমরা আজ। শোভনবাবু আপনি শুনলেন এই বিষয়ে, শোভনবাবু আপনার কোনো মতামত রয়েছে? না, একটা কথা তো মানতে হবে যে দুটো দলের, দুটো রাজনৈতিক দল, তার নিজ নিজ এজেন্ডা আছে, তার নিজ নিজ মতাদর্শ আছে। তো সেই ক্ষেত্রে সব বিষয়ে তারা একমত হবেন এটা নিশ্চয়ই আশা করা যায় না। এটা আমরা বলছিও না, আমরা কেউই কথা বলছি না যে দুটো দলের এটা আজকে, এটা যদি বিজেপির মধ্যে এইরকম সংঘাত হতো তখন আমরা এটা অন্য চোখে দেখতাম যে একই দলে থেকে এইভাবে বিরোধ কেন। কিন্তু এটা তো একটা ভিন্ন দল, এটা সুনির্দিষ্ট কিছু কর্মসূচি এবং এজেন্ডার মাধ্যমে তারা একটা কোয়ালিশন চালাচ্ছে। মতবিরোধ থাকবেই। আর এটাও ঘটনা যে এই মতবিরোধের কারণে প্রশাসনিক কোনো সমস্যা তৈরি হয়েছে এমনটা নয়, বা ডেভেলপমেন্টেরও কোনো সমস্যা হচ্ছে তাও নয়। কিন্তু যখন দুটো দলই একটার বিপক্ষে আরেকটা দল ওপেন প্রেস কনফারেন্স করে কথা বলছে, তখন যারা রাজনৈতিক সচেতন মানুষ তারা বিষয়টা ভাববেই, আলোচনা করবেই। এটা তো আপনি বন্ধ করে রাখতে পারবেন না, এই আলোচনা তো হবেই। এই আলোচনা সুখকর নয়, এবং অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে আলোচনা অবশ্যই হবে, শুধু সংবাদ মাধ্যমে নয়, গণমাধ্যমে নয়, সামাজিক মাধ্যম থেকে সব জায়গাতেই আলোচনা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তীব্রামথার যে আন্দোলন, দাবি আদায়ের যে আন্দোলন বা দাবি আদায়ের যে রাজনীতি, এই বনাম বা জনজাতি সমাজের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের বাস্তব অগ্রগতির বাস্তব চিত্রটা কি দেখছেন? নানান আন্দোলন, অবরোধ, মিছিলের পরেও জনজাতি সমাজের হতাশা কেন দূর হচ্ছে না? এখন মানে রাস্তায় আন্দোলন কি বাস্তব উন্নয়নকে ত্বরান্বিত করছে, নাকি রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে? কি দেখছেন? মানে গ্রাম পর্যায়ে কি আদৌ এই আন্দোলনের কোনো বাস্তব প্রভাব পড়ছে? না, আন্দোলনের প্রভাব তো থাকবেই, এবং এই আন্দোলনের কারণে প্রশাসনিক কর্মসূচিও বাড়বে। এটাও ঘটনা যে তখন প্রশাসনিক কর্তারাও ভাববেন যে এই কাজগুলো তাড়াতাড়ি না হলে সমস্যা হবে, কারণ শাসক দলেরই শরিক দল এগুলি নিয়ে প্রতিবাদ করছে বা আরো কিছু উন্নয়নের বিষয়ে তারা চাইছে আরো উন্নয়ন হোক। সেগুলি তো একটা প্রতিবন্ধকতা কোনো সৃষ্টি করেনি, যেটা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে যে তারা একই সঙ্গে আছে, কোয়ালিশন, একে অপরের বিরুদ্ধে কথা বলছে কেন। প্রকাশ্যে এটা না বললেই ভালো। এটা তো আমি প্রথমেই বললাম যে দুটো দল দুটো মতাদর্শে বিশ্বাসী, তারা একটা মিনিমাম কমন এজেন্ডার মধ্য দিয়ে এখানে আছে। না, এখানে প্রশ্ন আরেকটা কথা যেটা, হ্যাঁ শোভনবাবু বলুন। আরেকটা কথা যেটা, প্রদ্যুৎ কিশোর দেববর্মার সঙ্গে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ব্যক্তিগত যোগাযোগ সবসময় রয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে একটা কন্ট্যাক্ট রাখছেন। কাজে বিরুদ্ধে এমন একটা পর্যায়ে কখনই যাবে না যে অস্থিতিশীল কিছু ঘটবে, এরকম আমার মনে হয় না। না, এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি বা যে সুমনবাবু যেটা বলছিলেন যে উন্নয়ন এ রাজ্যে থামেনি, উন্নয়ন থেমে থাকেনি, উন্নয়ন হচ্ছে, উন্নয়ন ডেভেলপমেন্টের কাজ যেগুলো সেগুলো গ্রাম, পাহাড়, সমতল সব জায়গায় একই রকম ভাবে হচ্ছে। এদিক থেকে আমরা তীব্রামথার যে দাবি যে জনজাতি অংশের মানুষের উন্নয়ন কোনোভাবেই হয়নি এতদিন পর, স্বাধীনতার এতদিন পরেও আমরা যদি গ্রাম পাহাড়ের দিকে, প্রত্যন্ত এলাকার দিকে দেখি,
তাহলে মানুষের বা জনজাতি অংশের কিছু মানুষের অবস্থা দেখে মনে হয় সত্যি উন্নয়নের ছোঁয়া সেসব জায়গায় পৌঁছায়নি। এখন সেখানে গ্রামের মানুষের খাবারের জন্য বনের থেকে মানে বনের আলু খাওয়ার অভিযোগও শোনা যায়, আবার সন্তান বিক্রির অভিযোগও আমরা শুনি। এখন প্রশ্ন হচ্ছে কোনটা ঠিক? দুটোই তো শাসক দল, কোনটা ধরে নেবে মানুষ ঠিক? সাধারণ মানুষ, বিশেষ করে জনজাতি অংশের মানুষ কোনটাকে ধরে নেবে? দুই শাসক গোষ্ঠী দুই রকম বলছে। স্বপন বাবু, হয়নি এটা একেবারেই ঠিক নয়, কারণ আগে তো দুর্গম ছিল, এখন তো দুর্গম শব্দটা অনেক কমে গেছে। এখন বিশেষ করে যোগাযোগ মাধ্যম তো মানে রাস্তা খুব ভালো অবস্থায় আছে অনেক জায়গাতেই। আর আলু খাওয়া খাওয়ার এই ব্যাপারগুলো একটা সময়ে এটা 60-70 দশকের গল্প। এটা আস্তে আস্তে অনেক দিন ধরেই, আর ডেভেলপমেন্টটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা থেমে থাকে না, এটা চলতে থাকে। আর জনজাতিদের জন্য সাম্প্রতিককালে বহু কাজ হচ্ছে, এটাকে অস্বীকার করে তো আলোচনা করা যায় না। এইটা তারপর এখন রাজনীতি করতে গেলে তারও তো একটা বাধ্যবাধকতা আছে, প্রদ্যুৎ কিশোর দেববর্মারও বাধ্যবাধকতা আছে, তাকে তো আরো বেশি, এটাও তো ঘটনা যে ডেভেলপমেন্ট আরো বেশি হওয়া দরকার। আরো বেশি হলে তো এটা আমাদেরই ভালো, জনজাতিদের উন্নতি হওয়া মানে তো রাজ্যেরই উন্নতি হওয়া। আর আরো বেশি উন্নয়নের জন্য তো তিনি বলবেনই, যে কোনো পলিটিক্যাল পার্টি বলবেন যে আমার আরো চাই। এটা ওই দিক থেকে বোধহয় বলা হচ্ছে, আলু খাওয়ার গল্প টল্পগুলি এখন বোধহয় এত ব্যাপক না। ওকে, তাহলে আপনি বলছেন প্রত্যন্ত এলাকার জনজাতিদের যে দুর্ভোগের কথা বলা হয় বা এই যে ন্যারেটিভ গুলো মাঝে মধ্যে উঠে আসে, সেগুলো এই মুহূর্তে বাস্তবমুখী নয়। সুমন বাবুর কাছে যাব। সুমন বাবু, তিপ্রামথার আন্দোলন, অবরোধ বা বিভিন্ন যে কর্মসূচিগুলো সত্যি কি জনজাতি সমাজের উন্নয়নকে ত্বরান্বিত করেছে, নাকি এগুলো রাজনৈতিক চাপ সৃষ্টি ছাড়া আর কোনো গঠনমূলক ফল দেয়নি বলে আপনি মনে করেন? মানে মাঠ পর্যায়ে প্রমাণ কি বলে, আপনারা কি দেখছেন? দেখুন, তিপ্রামথার যে জিনিসটা আছে এখানটায়, তিপ্রামথা এটা চাপ সৃষ্টি করার একটা রাজনীতি তারা চালিয়ে যাচ্ছে, যেমন পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য, পলিটিক্যাল গেইন করার জন্য, যে আমাদের মানে তিপ্রামথা দলটাকে সঠিকভাবে ধরে রাখার জন্য। কারণ তিপ্রামথার মধ্যেও কিছু লোক আছে যারা তিপ্রামথাকে বদনাম করার জন্য এবং অপবাদ দেওয়ার জন্য বিরোধীরা অলরেডি চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বামপন্থীদের মধ্যে একটা চক্র আছে যারা অলরেডি বিভিন্ন ভাবে তিপ্রামথাতে এন্টার করেছে এবং বিজেপিতেও এন্টার করার চেষ্টা করছে। তো তারা তাদের এন্টার করে এখানে এসে মানে তিপ্রামথার মধ্যে তো ইজিলি এন্টার করতে পেরেছে, তার কারণবশত তারা অলরেডি সেখানটায় সেটাকে মিস ইউজ করে ওই জিনিসটাকে, মার্কেটটাকে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে সরকার পক্ষকে বদনাম করার জন্য। তাতে তীব্রতা বদনাম করার চেষ্টা করে প্রচার চালিয়ে যাচ্ছে অলরেডি। তো আমি এখানটায় মনে করবো আর কি, যে যেমন আপনি দেখুন হাসপাতালের কাজ চলছে, স্কুলের কাজ চলছে, পিএম ঘর সেটাও চলছে, জল সংযোগ চলছে, টিটিএডিসি এরিয়াতেও চলছে, বিসিটিআই এরিয়াতেও চলছে, রাজ্যের প্রশাসন সঠিকভাবে কাজ করে যাচ্ছে। তো সঙ্গে কিন্তু তিপ্রামথার যারা আছেন, নেতা কর্মী যারা আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে যারা আছেন, তারাও কিন্তু কাজ করে যাচ্ছে নির্দ্বিধায়। তো এখানটায় আমি মনে করি না যে তিপ্রামথার যে এই চেষ্টাটা, তিপ্রামথায় শুধু পলিটিক্যাল গেইন করার জন্য এই জিনিসটা করছে, এটাকে আর অন্য কোনো ভাবে দেখার কোনো মানে আসে না। না, এখন প্রশ্ন হচ্ছে যে বিরোধীরা বলুন বা অনেকেই বলছেন যে রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, এই যে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর গতি মানে এই রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকটাই মন্থর হয়ে পড়েছে, মানে অনেকটাই কমে গেছে গতিগুলো। এখন প্রকল্পগুলো অনুমোদন, টেন্ডার, ফান্ড রিলিজ, এইসব মানে পর্যায়ে অনেক বেশি জট লাগছে। এখানে কি মনে করেন, এটা কি মানে বাস্তবে কি তেমন কিছু একটা হচ্ছে এই ধরনের
সংঘাতের কারণে বা সংঘর্ষের কারণে বা দ্বন্দ্বের কারণে? মানে এই জিনিসটা হচ্ছেই না। বাস্তবে যদি আমি আপনিও পর্যালোচনা করেন, দেখবেন যে আমাদের ত্রিপুরাতে রেল যোগাযোগ খুব ভালো হয়ে গেছে। একের পর এক ট্রেন আসছে, রাজধানী থেকে শুরু করে সবগুলো মানে ট্রেন, সব ধরনের ট্রেন। আপনি দিল্লি যান, মুম্বাই যান বা যে কোনো জায়গাতে যাওয়ার জন্য, বা ব্যাঙ্গালোর যান, কলকাতাতে যান, আপনি ইজিলি যেতে পারছেন এখন। ট্রেনের ব্যবস্থাটা খুব দারুণ ভাবে হয়েছে। আপনার রাস্তার জন্য, আপনার রাস্তার দেখুন আপনি কতগুলো হাইওয়ে হয়েছে অলরেডি। বিলুনিয়া থেকে জুলাইবাড়ি পর্যন্ত একটা হাইওয়ে হয়েছে, যেখানে আমরা বিলুনিয়া থেকে জুলাইবাড়ি যেতে আমাদের টাইম লাগতো মোটামুটি 1 ঘন্টার উপর, সেটা আজকে 25 মিনিটের মধ্যে, 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা কমপ্লিট হচ্ছে। তারপর আপনি দেখুন খোয়াই দিয়ে ধর্মনগর পর্যন্ত যাওয়া যাচ্ছে, ইজি হয়ে গেছে, একটা হাইওয়ে হয়ে গেছে মোহনপুর হয়ে। তারপর আপনি দেখুন এমনিতেই আবার হাইওয়ের কাজ চলছে। আসাম আগরতলা যে জাতীয় সড়ক ছিল আমাদের, যেটা আমাদের লাইফ লাইন ছিল, সেটারও কাজ চলছে অলরেডি। তো আমাদের কিন্তু অনবরত কাজ চলে যাচ্ছে। এবং ট্যুরিজম আপনি দেখুন, আমাদের ট্যুরিজমের মিনিস্টার মাননীয় সুশান্ত চৌধুরী মহোদয় কি ভালোভাবে কাজ করে যাচ্ছেন, এবং ফরেনারদের এবং আদার স্টেটের মানুষদের আমাদের ত্রিপুরাতে কি পরিমাণে ভিজিট করছে। এবং যে আজকে প্রোমো ফেস্ট চলছে, প্রোমো ফেস্টের মাধ্যমে জাতি উপজাতি সবাইকে কিন্তু একটা মিলন ক্ষেত্র তৈরি করে দিয়েছে। সেটা কিন্তু একটা আলাদাই ত্রিপুরাকে আলাদাভাবে একটা স্টেজে নিয়ে গেছে। এবং আমি নিজে এটার সাক্ষী। আমার বন্ধু আমি বিলুনিয়াতে একটা প্রোমো ফেস্ট গেল, আর একটা উদয়পুরে প্রোমো ফেস্ট গেল। আমি দুটো প্রোমো ফেস্ট অ্যাটেন্ড করার পর আমাকে দিল্লি থেকে আমার বন্ধু ফোন করেছে যে তোদের এখানটায় চলছে কি, এত ভালো ভালো আর্টিস্টরা আসছে, তোদের এখানটায় চলছে কি? তো আমি সেটাতেই যে তারা ত্রিপুরাতে আসতে চায় এবং আমাকে বলছে যে তোদের এখানে ট্যুরিজমের খুব ডেভেলপমেন্ট হচ্ছে, শুনলাম। হ্যাঁ, ত্রিপুরাতে অনেক ডেভেলপমেন্ট। ওকে সুমনবাবু, আমি আসবো। নারকেলগঞ্জ যান। ওকে, আপনি বলছেন ঠিক আছে, আমরা এজেন্ট থেকে চলে যাচ্ছি অন্যদিকে। আপনি বলছেন যে ঠিক আছে, কাজ হচ্ছে, আপনি বলছেন ডেভেলপমেন্ট হচ্ছে, আমি একটু আসবো। তবে ডেভেলপমেন্টটা গ্রাম পাহাড়ের প্রত্যন্ত এলাকায় যেখানে এখনো ঠিকভাবে আলো পৌঁছয়নি, সেই জায়গায় হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন থেকে যায়, সেখানে নিয়ে অভিযোগটা সেই জায়গাটাতে ওঠে। তবে আমরা স্বপনবাবু একটা ছোট্ট বিষয়, এই যে কারণগুলোর জন্য বা এই যে রাজনৈতিক অস্থিরতা যেটাকে যার জন্য বলা হচ্ছে, বিভিন্ন সরকারি দপ্তরে কর্মীরা মাঝে মধ্যে সিদ্ধান্তহীনতায় ভোগেন, বিশেষ করে কর্তাবাবুরা, সেটা কি সঠিক তথ্য বলে মনে হয় আপনার? সেই অভিযোগটা কি সঠিক? স্বপনবাবুর কাছে যাবো, সুমনবাবুর কাছে নয়, স্বপনবাবুর কাছে। স্বপনবাবু, সিদ্ধান্তহীনতায় ভুগছেন বিভিন্ন দপ্তরের যারা কর্তারা রয়েছেন বা কর্মীরা রয়েছেন এই রাজনৈতিক অস্থিরতার কারণে। স্বপনবাবু, ওকে, স্বপনবাবু এই মুহূর্তে হয়তো আমাদের সঙ্গে জুড়ে নেই। হ্যাঁ, স্বপনবাবু শুনতে পেয়েছেন আপনি আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনছি। হ্যাঁ, জানতে চাইছিলাম যে এই যে রাজনৈতিক অস্থিরতার জন্য বিভিন্ন বলা হয় বা শোনা যায়, অভিযোগ ওঠে যে বিভিন্ন সরকারি দপ্তরের যে কর্মীরা বা বিভিন্ন কর্তা ব্যক্তিরা তারা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছেন বিভিন্ন প্রকল্প নিয়ে বা বিভিন্ন কাজ নিয়ে। সেটা কতটা ঠিক বলে মনে করেন? না, এটা ঠিক নয়। কেন ভুগবেন? সরকারি কাজ তো সরকারি নিয়মে চলবে। এটার এখন দুটো দল, আমি গোড়া থেকেই বলছি যে দুটো দলের মতাদর্শগত পার্থক্য আছে, এবং সেই পার্থক্য মাঝে মাঝে সামনে আসাটা উচিত না। এটা তাদের মধ্যে আলোচনা করে শেষ করা উচিত, আমার যেটা ধারণা। সামনে এলে এটা কৌতূহল জাগে মানুষের যে কি জানি হচ্ছে। কিন্তু প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে তো কোনো বাধা এটা হওয়ার কারণ নেই, সেটা তো স্বাভাবিক নিয়মে চলছে। এবং যেই প্রকল্পগুলি আসছে, এটা মানে বলা হয় যে এই ডিসি যদি ধরি তাহলে ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে। ট্রিপল ইঞ্জিনের সরকার, সেখানে টাকা পয়সাও আসছে ত্রিপুরাতে এখন অনেক বেশি, রাস্তাঘাট তৈরি হচ্ছে, পানীয় জলের ব্যবস্থাও হচ্ছে, দুর্গম শব্দটা এখন আর তেমন ভাবে নেই। এইগুলি তাদের মতবিরোধের কারণে এর উপরে কোনো প্রভাব পড়ছে বলে আমার অন্তত মনে হয় না। ওকে, তাহলে যেটা একটা অস্থিরতা তৈরির চেষ্টা, অপোজিশন বলুন বা যারা একটা
অশান্তি সৃষ্টি করতে চায় তারা করবে, এটা তো স্বাভাবিক। সেটাকে তো সরকার এবং ক্ষমতাসীন দলকেই মোকাবেলা করতে হবে। আর আমার একটা ধারণা যে এই কাজটা খুব বেশি সফল হবে না, কারণ অভিজ্ঞতা আমাদের বড় শিক্ষক। বিগত দিনে আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই ধরনের যে পারস্পরিক অবিশ্বাস সৃষ্টি করার যে চেষ্টা বা উগ্র জাতীয়তাবাদী রাজনীতির যে চেষ্টা, সেটা কিন্তু মানুষ 1980 সালে অভিজ্ঞতা থেকে দেখেছে কি জাতি কি জনজাতি, যে এতে উভয় পক্ষেরই ক্ষতি হয়। মানুষকে তো বোকা ভাবার কোনো কারণ নাই, এই ফাঁদে কেউ পা দেবে না। এটা চেষ্টা করলে বা অপচেষ্টাই বলবো আমি, এটা ব্যর্থ হবেই। এটা সেই অপচেষ্টা কি করা হচ্ছে বলে মনে করেন? বিভিন্ন বক্তব্যে বিভিন্ন মন্তব্য কি সেই চেষ্টাটাই হচ্ছে বলে মনে করেন? নিশ্চয়ই হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, এটা তো নিশ্চয়ই হচ্ছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আরেকটা দিকে আমি একটু যাব। এই জনজাতি এলাকার তরুণদের বেকারত্ব বলুন বা মাদক সংক্রমণ বলুন বা বাইরে চলে যাওয়ার যে প্রবণতা, এই সংকটগুলো নিয়ে রাজনৈতিক নেতৃত্ব কি যথেষ্ট সৎ ও কার্যকর ভূমিকা নিচ্ছে, নাকি দাবি দেওয়া রাজনীতি মূল জায়গা দখল করে আছে বলে মনে করেন? বুঝিনি ব্যাপারটা। না, এই যে আমাদের জনজাতি অংশের যে যারা তরুণরা রয়েছে তাদের মধ্যে ধরুন যারা বেকারত্ব, যারা এখনো কাজ পাচ্ছে না ঠিক করে, বা মাদক সংক্রমণ আমাদের রাজ্যে একটা বিরাট বড় একটা বার্নিং ইস্যু এই মুহূর্তে, বা অনেকেই আছে যারা কাজের খোঁজে হোক বা বিভিন্নভাবে বাইরে চলে যাওয়ার, মানে রাজ্যের বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা জনজাতি অংশের ছেলে মেয়েদের মধ্যে, তরুণদের মধ্যে আমরা দেখছি। এই সংকটগুলো নিয়ে রাজনৈতিক নেতৃত্ব কি যথেষ্ট সৎ ও কার্যকর ভূমিকা নিচ্ছে বলে আপনি মনে করেন? না, সরকারি তরফে তো চেষ্টা আছেই, তারা কর্মসংস্থান যাতে বাড়ে। আর বাইরে যাওয়ার প্রবণতা শুধু জনজাতি কেন, না আমি রাজনৈতিক নেতৃত্বদের কথা বলছি, আমি সরকারের কথা বলছি। এটা স্বাভাবিকও থাকা, কারণ আমাদের রাজ্যে শিল্পায়ন হয়নি, শিল্পায়নটা হয়নি, যার ফলে এখানে বেসরকারি স্তরে কর্মসংস্থানের সুযোগটা কম। আর সরকারি ভাবে কত লোককে চাকরি দেওয়া সম্ভব, এটা তো একটা চিন্তা ভাবনার বিষয়। আর আরেকটা যেটা বললেন যে মাদক, এই ব্যাপারটাতে শুধু সরকারি বা পুলিশের চেষ্টায় এটা বন্ধ করা যাবে বলে আমি মনে করি না। একটা সামাজিক আন্দোলন এর জন্য দরকার। কিন্তু যেটা খুব দুর্ভাগ্যের, আগে আমরা দেখতাম যে এই ধরনের কাজগুলি, নেশা বন্ধ করার ক্ষেত্রে ক্লাবগুলি একটা ভূমিকা নিত, ছাত্র যুব সংগঠনগুলি একটা ভূমিকা নিত। আজকে কিন্তু এই ভূমিকাটা তেমন ভাবে দেখা যায় না। যদি সামাজিক ভাবে এটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলা যায়, আগে আমরা দেখেছি না এটা কেন হচ্ছে, ক্লাব কেন ভূমিকা নিতে পারছে রাস্তায়, ক্লাব কেন ভূমিকা নিতে পারছে না স্বপন বাবু? এখানে তো অনেকেই অভিযোগ করেন এখানেও রাজনীতিকরণের জন্যই, ক্লাবেও রাজনীতিকরণের জন্যই ক্লাব একটা বলিষ্ঠ ভূমিকা নিতে পারছে না, আপনি সেটা মনে করেন? না না, এটা আসলে একটা আমাদের কি বলবো, এটাকে অবক্ষয়ও বলা যায় বা সচেতনতার অভাবও বলা যায়, বা যে ঠিকভাবে আমরা কেউই যুব সমাজকে মোটিভেট করতে পারছি না। এই ব্যর্থতার দায় কিন্তু আমাদের সবার, যে কেন এত এত ছেলে নেশার দিকে চলে যাবে। এটা বরং আরেকটা যেটা মানে আমার সঙ্গে কয়েকজনের এই বিষয় নিয়ে একটু বিতর্ক হয়েছে, যে একটা নেশা করে, ছেলেটা নেশা করে তাকে একটু ঘেন্না করা বা তাকে ইয়ে করা, বলে না, তাকে ডাকুন, তাকে ডেকে তাকে একটা বোঝানোর চেষ্টা করুন। একটা সোসাইটির একটা দায়িত্ব আছে না, সোসাইটির দায়িত্ব নেবে না, একদম শুধু সবটা সরকারের উপর পুলিশের উপর ছেড়ে দিলেই হবে। একদম। ওকে, আমি আসবো সুমন বাবু, আমি এই বিষয়টাতে সুমন বাবুর একটু মতামত জানবো। সুমন বাবু, এই বিষয়ে আপনার কি মনে হয়? মানে এই যে বিভিন্ন বিশেষ করে জনজাতি অংশের তরুণদের নিয়ে যে প্রশ্নগুলো করা হয় বা তাদের নিয়ে যে চিন্তাটা, যে আপনি বেকারত্ব বলুন বা মাদক সংক্রমণ বলুন বা এই যে কাজের খোঁজে বা অন্যান্য কারণে বাইরে বা রাজ্যের, এই সংকট
আর জনজাতি অংশের যে রাজনৈতিক নেতৃত্বরা আছে তারা কি যথেষ্ট সৎভাবে এবং মানে কার্যকরভাবে কাজ করছে, নাকি তারা শুধু দাবি দেওয়া রাজনীতিতেই মানে ব্যস্ত আছে বলে মনে করেন? আমি আপনাকে একটা এটা শুধু নট অনলি আমাদের জাতি, আমাদের উপজাতিদের উপর আমরা জনজাতিদের উপর আমরা ধরলে হবে না, এটা বাঙালিদের মধ্যে একটা প্রবণতা দেখা গেছে। কারণ এটা আজকের নয়, এটা অনেকদিন যাবৎ হয়ে আসছে জিনিসটা। এবার বলতে গেলে আপনি দেখুন, আমাদের ত্রিপুরাতে কোনো ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য কোনো প্রসেস আগে থেকেই করা হয়নি, ওই রকম ভাবে কাঠামো তৈরি করা হয়নি আমাদের ত্রিপুরাতে। আমাদের ত্রিপুরাতে আজ থেকে ধরেন 2016 সনে 2013তে 2013তে ওএনজিসি একটা জায়গা নিয়ে গেছিল কাঞ্চনপুর বা ইয়ে সাইডে একটা জায়গা নিয়ে গেছিল ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি করার জন্য। কিন্তু আমাদের ত্রিপুরাতে সেটা 2016-র মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু তখনকার সরকার সেই ফার্টিলাইজার ইন্ডাস্ট্রির জন্য কোনো ইনিশিয়েটিভ নেয়নি, যার কারণ বশত ত্রিপুরাতে একটা ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি হয়নি। যদি ত্রিপুরাতে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি হতো তাহলে এখানটায় ত্রিপুরার ছেলে মেয়েরা অনেকজনই চাকরি পেত। সেই ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ তখনকার গভর্নমেন্ট নেয়নি, এবং সেটা অলরেডি জায়গা দেওয়া আছে, 800 একর জায়গা দেওয়া আছে ওএনজিসি কে, কিন্তু সেই জায়গাতে আর ইন্ডাস্ট্রি হয়নি। তো এমন ভাবে আমাদের সেই পরিকাঠামোটাই কখনো তৈরি করা হয়নি যে আমাদের ত্রিপুরাতে ইন্ডাস্ট্রিয়ালাইজ করানোর জন্য, এবং আমাদের সড়ক ব্যবস্থা সঠিকভাবে তৈরি করা হয়নি। এখন যে আমাদের মোদী গভর্নমেন্ট আসার পর নর্থ ইস্টের দিকে একটা স্পেশাল ভাবে একটা মোদীজি একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে নর্থ ইস্টের জন্য আলাদাভাবে একটা মিনিস্ট্রি রেখেছে এবং ডেভেলপমেন্টের বিভিন্ন কাজ করে যাচ্ছে, যার কারণে বলতে আজকে আমাদের ত্রিপুরা তো ট্রেন এসছে, হাইওয়ে আসছে, অনেকগুলো হাইওয়ে আসছে, এবং মিজোরাম পর্যন্ত ট্রেন পৌঁছে গেছে। তো আমাদের পুরো নর্থ ইস্টের যে ডেভেলপমেন্টটা লাস্ট 50 বছর যদি আমি দেখতে যাই কংগ্রেস গভর্নমেন্ট বা অন্যান্য গভর্নমেন্টের আমলে, তো তখনকার টাইমে কিন্তু সেভাবে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য এবং নর্থ ইস্টের মানুষের জন্য। সেটাতে শুধু আমরা এটা যে এখন বর্তমান যে গভর্নমেন্ট চলছে, বর্তমান গভর্নমেন্ট যে প্রসেসে চালিয়ে যাচ্ছে অনেকটা মানে আপনি ভাবতে পারবেন না 50 বছরকে টেনে এনে এখনের যে সময় চলছে, এখনের যে ট্রেন্ড চলছে, সেই ট্রেন্ডে আসাটা একটু সময় লাগবে, কিন্তু চেষ্টা করে যাচ্ছে গভর্নমেন্ট যেন অন্যান্য স্টেটের মতো আমাদের স্টেটটাকেও সেভাবে তুলে ধরার জন্য। তো এই ব্যাপারে আমি একদম কোনোভাবে সহমত নই যে আমাদের ত্রিপুরাতে ত্রিপুরা সরকারের যে দাবি দেওয়ার জন্য তারা ব্যস্ত আছে বা ওইসব কিছু নিয়ে ব্যস্ত আছে, সেটা নয়। অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরাতে সেই পরিকাঠামো ছিল না, এবং তাদের মধ্যে যারা এখন লিডিং পজিশনে আছেন তাদের মধ্যেও সেই জিনিসটা জানান আছে, তারা দেখে এসছে, তারা অলরেডি সেই জিনিসগুলো দেখে এসছে। না, সেগুলোকে অ্যাড্রেস করার কতটা ভূমিকা নিচ্ছে বিশেষ করে জনজাতি অংশের, যেহেতু কথা উঠছে, এবং জনজাতি অংশের ছেলে মেয়েদের মধ্যে যে বাইরে চলে যাওয়ার প্রবণতা আপনি বলছেন সেটা বাঙালিদের মধ্যেও আছে বা সমতলের ছেলে মেয়েদের মধ্যেও আছে, আমি ধরে নিলাম গোটা রাজ্যেই যদি থেকে থাকে, সেই কারণে সেগুলোকে অ্যাড্রেস করার পাশাপাশি এই যে নেশা বা মাদকের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার যে একটা প্রবণতা বা আজকাল দেখা যাচ্ছে, সেগুলোকে অ্যাড্রেস করার জন্য বিশেষ করে জনজাতি অংশের নেতৃত্বরা কতটা নিজস্বভাবে কতটা ভূমিকা নিচ্ছে। সরকার কি করছে সেটা আলাদা জায়গায়, সরকার তার কাজ করছে, কিন্তু নেতৃত্বরা কি ভূমিকা নিচ্ছে বলে আপনি মনে করেন? কি ইতিবাচক ভূমিকা নিচ্ছে? দেখুন, না আরো একটু প্রয়োজন আছে। এটাতে শুধু নেতৃত্বরাই যে ইনিশিয়েটিভ নেবে সেটা নয়, কিন্তু সামাজিক সমরসতা যেটা আছে, সামাজিক সমরসতার মধ্যে দিয়ে আমাদের কিন্তু পরিবারের মধ্যে আমাদের নিজের মধ্যেও একটা সম্পর্ক স্থাপন করতে হবে। আজকের দিনে আপনি যদি দেখেন, আমরা কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, সকাল থেকে বিকাল এবং সন্ধ্যা পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, নিজের জব নিয়ে ব্যস্ত থাকি, সবকিছু নিয়ে ব্যস্ত থাকি। আমরা কখনো আমাদের মা বাবার সাথে বসে এক থালায় একসঙ্গে বসে খাওয়ার খেতে বসি না। আজকের ট্রেন্ড যেটা চলছে আজকের দিনে, তো আমরা যখন বসি না, আমরা ইমোশন, মা বাবার ইমোশনটা আমরা আমাদের কাছে শেয়ার করতে পারছি না। সপ্তাহ একদিনও বসি না আমরা, সপ্তাহ যদি একদিন আমরা বসি, আমাদের মধ্যে যদি সামাজিক সমরসতা তৈরি করতে পারি, তাহলে মা বাবারাও আমাদের কাছে ইমোশনটা শেয়ার করতে পারবে, আমরাও আমাদের ইমোশনটা শেয়ার করতে পারবো, তাতে আমরা ডিপ্রেশনে যাই না। কিন্তু আজকের দিনে যে ফরেন কালচার আমরা ফলো আপ করছি, আমাদের যে জনজাতি বেশিরভাগ লোকরা এবং আমাদের বাঙালিদের মধ্যেও এখন ট্রেন্ড। সুমন বাবু, আপনি কি বলছেন আমরা বুঝতে পারছি, বুঝতে পেরেছি, আমাদের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এর জন্য দায় কার? দায়ী কে সুমন বাবু? দায় আমরা নিজেরাই।
দায়ী আমরাই। ওকে, তাহলে রাজনৈতিক নেতৃত্ব গণমাধ্যমে বলুন বা সংবাদ মাধ্যমে বলুন বা সভায় দাঁড়িয়ে যদি কোনো কথা বলে, আমরা যদি বাহবা দিতে পারি, তাহলে এই বিষয়ে কোনো রাজনৈতিক নেতৃত্ব মুখ খুললে আমরা কেন তা ফলো করতে পারছি না? এই দায় কার? এবং রাজনৈতিক নেতৃত্বরা কি সঠিকভাবে সবাই দাঁড়িয়ে বারবার বলছেন এর বিরুদ্ধে কি সোচ্চার হচ্ছেন, নাকি তারা দাবি দাবা এবং তাদের রাজনীতিতে ব্যস্ত আছেন? প্রশ্নটা সে জায়গায়, দলমত নির্বিশেষে বলছি কথাটা। আমি আমি আপনার সাথে এটাতে সহমত যে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলের একটা দায়িত্ব থাকা দরকার। যে দেখুন, আপনাদের আজকাল হাইওয়ের মধ্যে এত পরিমাণে অ্যাক্সিডেন্ট বেড়েছে, এত পরিমাণে প্রাণহানি হচ্ছে। এই গত পরশুদিন বিলুনিয়া জোলাইবাড়িতে 3 জন মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে। প্রায় দিনই বাইক অ্যাক্সিডেন্টে বা গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। কোন রাজনৈতিক দলের যুব সংগঠনগুলি, প্রত্যেকটা রাজনৈতিক দলের যুব সংগঠনগুলির কাছে আমার একটা অনুরোধ যে তারা যেন একটা ইনিশিয়েটিভ নেয়, যার যার গ্রামের জন্য, যার যার শহরের জন্য, যার যার সমাজের জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার, যে বাইক বা বিভিন্ন ট্রাফিক আইনগুলো মেনে চলার জন্য সবাইকে সচেতন করার জন্য। এবং প্রত্যেকটা যে যুব সমাজের আজকে ইয়ং যে জেনারেশন, যেটা কলেজে পড়ছে বা স্কুলে পড়ছে, যে যারা বেরিয়ে আসবে যুব সমাজের জন্য এগিয়ে আসছে, যারা সমাজের নেক্সট আমাদের প্রজন্ম, ওদেরকে বোঝানো দরকার যে বাইকের স্পিড বা গাড়ির স্পিডটা নিয়ে মানে ট্রাফিক আইনগুলো ওদের বোঝানো উচিত। অবশ্যই রাজনৈতিক দলের ভূমিকা এখানে আছে, তা এড়িয়ে যেতে পারে না রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃত্বরা। আমি সেই জায়গাটাই ধরার বা বলার চেষ্টা করছিলাম। সুমনবাবু আসবো, সময় খুব বেশি নেই। একটা শেষ বিষয়, শোভনবাবু আপনি কিছুটা বলেছেন, তারপরও আমি একই বিষয়ে আপনার কাছে আরেকবার যাব। এই যে রাজনৈতিক টানাপোড়েনে বা আমাদের রাজ্যে যেটা হচ্ছে বা সবাই জানে এখন, সেখানে পাহাড় সমতলে সামাজিক ঐক্য কি কোনোভাবে হুমকির মুখে পড়ছে বলে আপনি মনে করেন? রাজনৈতিক বিভাজন কি মানে সামাজিক একটা দূরত্ব তৈরি করছে কোন জায়গায়? মানে ইতিহাস না, এটা তো আমি আগেই বললাম যে মানুষ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। আমাদের সামনে 80-র অভিজ্ঞতা আছে, আমাদের সামনেও আছে, জনজাতিদের সামনেও আছে। এটা হবে না, অবিশ্বাসের কোনো বাতাবরণ তৈরি হবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ যার যার ভালোটা সবাই বোঝে। এই ধরনের অবিশ্বাস তৈরি হলে জনজাতিদের উন্নয়ন স্তব্ধ হবে, সমতল অঞ্চলে উন্নয়ন স্তব্ধ হবে। এই কথাটা এখনকার বেশিরভাগ মানুষই বোঝে বলে আমার ধারণা। ওকে, এটা হবে না। ওকে, খুব ভালো কথা। এবং সুমন বাবু, আপনার কাছে একই বিষয়ে জানতে চাইবো, অনুষ্ঠানের সময় প্রায় ফুরিয়ে গেছে। ত্রিপুরার যে ঐতিহ্যবাহী পাহাড় সমতলে যে সৌহার্দ্য, মানে এটা কি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে? মানে বিভাজনের বীজটা কি সচেতনভাবে পোতা হচ্ছে? মানে এমন কিছু মনে করেন? এবং এর সামাজিক বিপদ কতটা গুরুতর হতে পারে? এটা হুমকির মুখে কি আছে কি? আমি বলছি, দেখুন, বিরোধীরা রাজ্যের অগ্রগতির যে চলছে, অগ্রগতির যে কাজটা চলছে সেটাকে ঢাকতে ঝামেলা নামক ইস্যুটা তৈরি করছে। ত্রিপুরা মথা এবং বিজেপির মধ্যে এবং আইপিএফটির মধ্যে ঝামেলা চলছে এমন বলে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে এবং ওটাতে ঘি ঢালার চেষ্টা করছে। তবে সেটা কখনোই পসিবল নয় যে ত্রিপুরার উন্নয়নকে বাধা দেওয়ার জন্য। আমার একটাই লাইন, যে ডেভেলপমেন্ট ডাজ নট ওয়েট ফর পলিটিক্স। ডেভেলপমেন্ট কখনোই ওয়েট করে না পলিটিক্স এর জন্য। রাজ্যের উন্নয়ন কোনো একটা দলের একার দায়িত্ব নয়, এটা আমাদের সবার নিয়েই দায়িত্ব। বিজেপি সরকারের আলোচনা এবং সমঝোতার মাধ্যমে স্থিতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে। কারণ বিজেপি উত্তর পূর্বাঞ্চলকে একটা মডেল বানানোর চেষ্টা করছে। আর আমি একজন দেশপ্রেমিক এবং ত্রিপুরার সচেতন নাগরিক হিসাবে আমরা এটাই চাই, এবং আমি মনে করি ত্রিপুরার প্রত্যেকটা ব্যক্তি এটাই চাইবে। একদম, অসংখ্য ধন্যবাদ। একটাই, ত্রিপুরা ডেভেলপমেন্ট। অবশ্যই ত্রিপুরা ডেভেলপমেন্ট, সবাই প্রত্যেকটা রাজ্যবাসী এটা চাই। খুব ইতিবাচক আলোচনা করলেন আপনারা দুজনেই আজ। অসংখ্য ধন্যবাদ শোভন বাবু, আপনাকেও ধন্যবাদ। সুমন বাবু, আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ত্রিপুরার মানুষ আজ একটাই কথা বলছে, রাজনীতি অনেক দেখেছি, কোন্দল কিংবা দ্বন্দ্ব অনেক দেখেছি, এবার উন্নয়ন চাই। পাহাড় সমতল, জাতি জনজাতি এই বিভাজন মানুষ চায় না। ত্রিপুরা শান্তি চায়, স্থিরতা চায়, সমান উন্নয়ন চায়। পাহাড় সমতল দুই জায়গার মানুষ চায় তাদের সন্তানরা সুযোগ পাক, অ্যাম্বুলেন্স সময় মতো পৌঁছাক, তরুণরা ঘর ছেড়ে বাইরে না পালাক। শাসক শরিকদের ঝগড়া, পাল্টা অভিযোগ, কাগজে কলমে প্রতিশ্রুতি, এসব মানুষের জীবনে আলো বাড়ায় না। আলো বাড়ায় রাস্তাঘাট ঠিক হলে,
চাকুরির সৃষ্টি হলে, স্কুল হাসপাতাল শক্তিশালী হলে এবং পাহাড় সমতলের মানুষ পরস্পরের হাত ধরে চলতে পারে। তাই রাজনৈতিক নেতাদের উচিত ক্ষমতার লড়াই না করে মানুষের জীবনের লড়াইকে গুরুত্ব দেওয়া। রাজ্য রাজনীতি এবং রাজ্যের উন্নয়নের সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।